প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন সৌন্দর্য ও রূপ মাধুর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা দেখার জন্য। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। চুলের হারানো প্রাণ ফিরিয়ে পেতে বা ঝলমলে উজ্জ্বল চুলের জন্য এগ অয়েল প্রয়োগ এখন সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। চুল পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া রোধ করতে এই তেল ব্যবহার করে অনেক উপকার পাওয়া যায়। মাথার ত্বকের শুষ্কতা দূর করে চুলের গোড়ায় পুষ্টি যোগায় এগ অয়েল। চুলের ফলিকলকে এগ অয়েল রক্ষা করে বলে তার চুল পড়া অনেকাংশে রোধ করে। চুলের পেকে যাওয়া প্রতিরোধ করে বলে রূপচর্চার মাধ্যমে যারা এন্টি এইজিং বিপ্লব ঘটাতে বদ্ধপরিকর তাদের বিশ্বস্ত বন্ধু এই সম্পূর্ণ প্রাকৃতিক তেল। আরও এমন ঘরোয়া টিপস জানতে দর্শক দেখতে থাকুন সৌন্দর্য কথা, কেননা আমরা আরও টিপস বলে দেব অনুষ্ঠানের শেষে। এছাড়া আমরা অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন এবং সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দেব আড্ডা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল এবং ফ্যাশন সম্পর্কে। দর্শক, আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি আমার দ্য মোস্ট ফেভারিট এবং সেই সাথে আপনাদের সবার ভীষণ প্রিয় মুখ অভিনেত্রী দীপা খন্দকার। মাই ফেভারিট দীপা আপু। আর তুমি তো আমার আরো ফেভারিট। তুমি কেমন আছো বলো? আমি আছি খুব ভালো। অ্যাজ ইউজুয়াল ইউ লুক বিউটিফুল। আর সৌন্দর্য কথায় এরকম বিউটিফুল শুধু দেখতে না, মনের মানুষজন যখন আসে আই রিয়েলি ফিল প্রাউড। থ্যাংক ইউ। সৌন্দর্য কথার প্রোগ্রামের সৌন্দর্যের সংজ্ঞা আমি তোমার কাছ থেকে আগেও পেয়েছি, কারণ তোমাকে গেস্ট হিসেবে আমি আগেও পেয়েছি। আবার শুনতে চাই সৌন্দর্যের সংজ্ঞা। সৌন্দর্যের সংজ্ঞা আমার আগেও ছিল, খুব সিম্পলিসিটি বা ইনার সৌন্দর্যকে আমি সৌন্দর্য বলি সবসময়। মানুষের বিহেভিয়ার, তার চিন্তা ভাবনা, এইগুলো আসলে আমার কাছে আসল সৌন্দর্য বলে মনে হয়। কিন্তু আমরা কি বিউটিটাকে অ্যাভয়েড করতে পারি দীপাপু? আসলে হয় কি, ভেতরে যেটা কাজ করে সেটাই কিন্তু বিউটিতে ফুটে ওঠে, রিফ্লেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানুষ হয়তো গড গিফটেড, খুব সুন্দর, কিন্তু তোমার তার ব্যবহার ভালো না। হ্যাঁ, সুন্দর বলতে ওটাকে আমি সুন্দর বলি না, যদিও ফর্সা মানে যেটা ধরো আক্ষরিক যেটাকে সবাই সুন্দর বলে, সেটাকে কখনোই আমার কাছে সৌন্দর্য মনে হয় না। আমার কাছে সবসময় একটা মানুষের ব্যবহার, কথা বলা, তার এই জিনিসগুলো, মন মানসিকতা, যে সে কিভাবে ভাবছে, এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন দীপাপুকে আমরা এত এত কাজে দেখছি এবং এত ভালো ভালো কাজে দেখছি। একটা তো ব্রেকে তুমি ছিলে লম্বা সময়, ব্যাস ছিল আর কি। আবার নতুন করে ব্যাক করার কারণটা কি? বোর হয়ে যাচ্ছ? না, আসলে নতুন করে ব্যাক করা এরকমও না, আমি বলবো। আর কাজে যে ব্রেকে খুব বেশি ছিলাম এরকম না, কাজ করতাম, কিন্তু হয় না যে ব্যাটে বলে আমার পছন্দ মতো কাজগুলো হচ্ছিল না, বা ওই যে একটা এইজ ট্রানজেকশন পিরিয়ড যেটা থাকে, যে ধরনের ক্যারেক্টার আগে করতাম এখন তো আসলে সেই ক্যারেক্টারগুলো করব না, বা ওই ক্যারেক্টারগুলো আমার সাথে যাবে না। আমি চাচ্ছি যে আমাকে প্রেজেন্ট করা যায়, বা এই সময়টাকে প্রেজেন্ট করা যায়, এই এইজটাকে প্রেজেন্ট করা যায়, এরকম ক্যারেক্টার চাচ্ছিলাম। সেটা হচ্ছিল না আসলে। মিডিয়াতেও দেখা যেত যে যারা কাজ করছে তারা ওই ক্যারেক্টারগুলো ছিল না, বা যখন ওই ক্যারেক্টারগুলো তৈরি হচ্ছিল তখন হয়তো আমাদের চেয়েও সিনিয়রদেরকে ভাবছিল। তারপর যখন আমাদেরকে ভাবা শুরু করলো, তখন থেকে আবার শুরু করা ওই কাজগুলো শুরু হচ্ছে। ভালো লাগছে। পরিবর্তনটা কেমন লাগছে? আমি এনজয় করছি। আচ্ছা, বেশ এনজয় করছি। তার মানে আমরা এখন তোমাকে সবসময় দেখতে পাবো অন স্ক্রিনে, এবং আরো ভালো ভালো কাজ নিয়ে তুমি আসবে। অ্যাজ ইউজুয়াল দীপাপু সৌন্দর্য কথায় আমার টিম তোমার সুন্দর সুন্দর ছবি নিয়ে কোলাজ তৈরি করেছে। আমরা আবার এক নজর দেখে আসবো। চলো দর্শক, চলে যাচ্ছি দীপাপুর ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে। এই যে তোমার ছবি দেখলাম, ছবিগুলি তো ফেসবুকে সবসময় দেখি, নিজে তুলছো, ফটোগ্রাফার তুলছে, যখন যারা থাকছে, কেমন লাগে ছবি তুলতে?
বোর হয়ে যাও না ছবি তুলতে, আর কত তুলবা ছবি? না আসলে হয় কি, যখন বোর হয়ে যায় তখন ছবি তুলি, তখন আসলে তখন বোরডমটা কাটে, যে আচ্ছা ঠিক আছে একটু সাজগোজ করলাম বা একটা কাপড় ভালো একটা কিছু পরলাম, তখন মনে হয় আচ্ছা একটা ছবি তুলি তাহলে ভালো লাগবে, ছবিটা যখন দেখি ভালো লাগে তখন, বা একটা মেমোরি থেকে যায়। আর এখন যেটা হয়, যে পর্যায়ে আছি সময়ের, দেখা যায় 2-1 বছরের মধ্যে এত এত চেঞ্জ হয়ে যায় চেহারার, মানে এখন মনে হয় জাস্ট খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। সো ওই জিনিসটা দেখতেও ভালো লাগে, যে কারণে ছবিটা তুলতে ভালো লাগে। শারীরিক পরিবর্তন হচ্ছে, চেহারার সবকিছু মিলে একটা পরিবর্তন হচ্ছে, এবং এটা আমরা সবসময় বলি যে একটা বয়সের পরে আমাদের ওজন কমানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমার কি এফোর্টটা তুমি দিচ্ছ? যে জানি আমাদের হাতে কিছু থাকে না, বাট তারপর এফোর্ট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এফোর্ট সবকিছুর জন্য, আসলে সবকিছুর জন্যই এফোর্টটাই মেইন পার্ট। তো এফোর্ট আসলে ওইভাবে এখন দেয়া হচ্ছে না, দিতে চাই, একটু হাঁটি, আর ইয়োগা তো আমি সবসময় একটু ইয়োগা করি। আর আমার খাবারের ক্ষেত্রেও আমি যে অনেক ফুডি সেরকম না, আমি সিম্পল খাবার খেতে পছন্দ করি, এবং অনেক সময় হয় যে খুব বেশি খাচ্ছি, দাওয়াত টাওয়াত অনেক বেশি যাচ্ছে, তো তারপরে আবার আমার মনে হয় আমি অস্থির হয়ে যাচ্ছি খেতে খেতে, আবার আমাকে একটু রিল্যাক্স ঘরের খাবার নিজের মতো খেতে হবে, সিম্পল খেতে হবে, এটাই আর কি, আর কিছু না। ইয়োগা কি কতটুকু শরীরের জন্য আর কতটুকু মেন্টাল হেলথের জন্য কাজ করে বলে তোমার মনে হয়? আমার মনে হয় দুইটাই, মেন্টাল হেলথের জন্য তো কাজ করেই, আর শরীরের জন্য কাজ করে, কারণ হচ্ছে আমাদের আসলে স্ট্রেচিংটা খুব জরুরি। হ্যাঁ, ইয়োগা করে হয়তো খুব আমূল মানুষের চেঞ্জ হয় না, বা একদম লিন অ্যান্ড থিন হয়ে যাওয়া ডিফিকাল্ট, কিন্তু স্ট্রেচিংটা সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য খুব জরুরি। এখন শুটিং এ তো সময় দিতে হয়, এটা ইটস নট লাইক 9 to 5 জব, ইটস লাইক 9 to কখন শেষ হবে। সেদিন সেটাই বলছিলাম যে 15-16 আওয়ার আমাদের জবটা। সো এইটার পরে আসলে কোনো কিছুই তো কন্ট্রোলে থাকে না, না ঘুমটা ঠিকমতো হচ্ছে, না শরীর চর্চা, না মনের চর্চা, না এনি চর্চা, কিছু হয় না। সংসারের দিকেও ধরো সেই অর্থে তুমি তো ফুল টাইম একটা মাদার, পুরোটা সন্তানদেরকে সময় দিয়েছো, তো সেই ক্ষেত্রে সমন্বয় করছো কিভাবে? যে কয়টা দিন শুটিং থাকে ওই কয়টা দিন সবকিছু এলোমেলো হয়ে যায়, এটা কিছু করার নাই, যেহেতু ওটা আমার হাতে না, সো ওই দিনগুলো আমাকে মেনেই নিতে হয়। যে কারণে এখন আমি মোটামুটি একটা সিস্টেম করেছি যে হার্ডলি 8 থেকে 10 দিন এর বেশি কাজ আমি করি না, করতে চাই না। সো ওই দিনগুলো আমার একটু মানে ডিসিপ্লিনের বাইরেই চলতে হয়। ঠিক আছে, এভাবেই চলছে জীবন, এভাবেই চলবে। আর ওই যে অনেকে বলে না যে স্যাক্রিফাইস, তো আমার লাইফের এটা হচ্ছে স্যাক্রিফাইস, যে আমি আমার ডিসিপ্লিন স্যাক্রিফাইস করি শুটিং দিনগুলোতে। তবে এটা কিন্তু আসলে খুব একটা মধুর স্যাক্রিফাইস, মানে যে কাজটা করছি সেটা ভালোবেসে করছি, ওই জন্য আর কি ওই স্যাক্রিফাইসটা করতে তখন ভালো লাগে। আমরা আবার আড্ডায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি, ফিরবো এখনই, সঙ্গে থাকবেন। আমার লাইফের রুটিনটা না ফুললি প্যাকড, এখান থেকে বের হওয়া আমার খুব ডিফিকাল্ট। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্যের কথায়। দীপাপু, আমরা মানে বয়সের সাথে তো আসলে কেউ পারি না, এই যুদ্ধে নামারও কোনো মানে হয় না, কারণ বয়স বাড়বেই। তো আমরা যেটা করেছি, আমরা ওই স্মার্ট ওমেন যারা এখন আছে, আমরা বয়সটাকে এমব্রেস করছি, ভালোবাসা শুরু করছি, এবং সেইভাবেই কাজ করছি। তারপরেও তুমি কিন্তু চাও না যে ইফ ইউ আর 50, ইফ ইউ আর 40, তুমি চাও 5 বছর অ্যাটলিস্ট কম লাগুক দেখতে। একটা ফাইট কিন্তু আমরা করি, আমরা কেউ চাই না 50 বছরে 55 লাগুক আমাদেরকে, এটা আমরা কখনোই চাই না। সো কিছু তো যে একটু এফোর্ট দিতে হয়, একটা ক্রিম কেনার সময় দেখতে হয় এখানে এটা আছে কিনা। তো এই ক্ষেত্রে তোমার চর্চাটা কি হয়? যেটা হয় কি, আমরা আমাদের দেশে আমরা সচেতন হই একটু দেরি করে, মানে ওটা যদি সময় মতো সচেতন হওয়া যেত তাহলে হয়তো এটাকে আসলে আরো একটু ডিলে করা যেত। বিশেষ করে আমি বলবো, আমি যেহেতু ছোটবেলা থেকেই একটু সৌন্দর্য, রূপচর্চা এই বিষয়গুলোতে আমি একটু দূরেই ছিলাম, সো আমার যে কারণে এফেক্টটা অনেক দ্রুত এসেছে। যে এখন আমি মেনে নিই যেভাবে, সেটা হচ্ছে আমি বিভিন্ন মানুষের এজ সার্চ করি, যে এই এজের আর্টিস্ট বা এই, তখন দেখি যে না মোটামুটি আমার মতোই লাগে ওদেরকে, সো অসুবিধা নেই, সান্ত্বনা দিচ্ছি নিজেকে, ঠিক আছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আর এখন যেটা হয়,
আগে অনেক সময়ই দেখা যেত রাতের বেলা হয়তো ময়শ্চারাইজার না লাগিয়ে ঘুমিয়ে যেতাম। এখন যেটা হয়, এখন যে খুব পাগলের মতো করছি সেটা না, রেগুলার করছি, ময়শ্চারাইজারটা রেগুলার হয়তো লাগাচ্ছি। এখন যেটা হয় না, আমি বলি যে এখন তো মার্কেটে নাইসিনামাইড, তারপরে আলফা আরবুটিন, আরো তো কত কিছু, হাইলোরনিক অ্যাসিড, এগুলো কিন্তু সবাই ঘরে ঘরে রাখে এবং এক ড্রপ রেটিনল, বয়সের জন্য একমাত্র জিনিস রেটিনল ইউজ করে। সো এই ক্ষেত্রে তুমি কি এগুলি কিছু করো? না, আমি হাইলোরনিক অ্যাসিডটা রাতে ইউজ করি নাইট ক্রিমের আগে, আর হচ্ছে দিনের বেলা হচ্ছে আমি একটা ভিটামিন সি সিরাম ইউজ করি সকালে মর্নিং ময়শ্চারাইজারের আগে, এতটুকু। আর সানব্লকটা, সানব্লক তো মাস্ট দিনের বেলা, সকালবেলা। তোমার চুলের কথা বলো, আমরা অফ স্ক্রিনে কথা বলছিলাম, আমি বলছিলাম আমি তো টাক, আমি শেষ, তুমি তখন বললা যে আমার চুল তার মানে এখন পর্যন্ত আছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে ভীষণ আপসেট ছিলাম যে আমার একদম চুল পড়ে যাচ্ছে, আর আমার যেহেতু কার্লি হেয়ারের পজিটিভ এবং নেগেটিভ দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পড়ে গেলেও অনেক চুল কম থাকলেও বেশি লাগে, ফুলে থাকে যেহেতু, আর মানে পড়ে গেলে যেটা হয় নেগেটিভ সাইড, সেটা হচ্ছে টেক্সচারটা নষ্ট হয়ে যায়, ভীষণ জটা হয় এবং অনেক ড্রাই হয়ে যায়, এলোমেলো লাগে দেখতে, ড্রাই হয়ে যায়, এগুলো হচ্ছে নেগেটিভ সাইড। বাট আরেকটা পজিটিভ সাইড আমার চুলের আছে, সেটা হচ্ছে চুল যত পড়ে তত আবার গজায়। কিছু খাও, আমলকি, মেথি মাথা আছে না, যেরকম কিছু খাওয়া দাওয়া করো ইচ্ছা করে প্ল্যান করে? আমি রেগুলার খাই বাসায়, যেমন সকালে মর্নিং একটা আমি ভেজিটেবল ড্রিঙ্ক আমার খাওয়া হয়, সেটার মধ্যে একটা আমলকি আর একটু কাঁচা হলুদ, একটু বিট, শসা, গাজর, এইটা আমার খাওয়া হয় আর কি। আর এছাড়া জাস্ট এমনি ক্লিনিং, শ্যাম্পু প্রপারলি করা, শ্যাম্পু, আর উইকে একদিন হয়তো তেল, যেহেতু কার্লি হেয়ার অনেক জটলা হয়ে যায়, সো তেলটা দিলে চুলটা একটু সফট থাকে আর কি। আর কালারের জন্য কোনো কালার শ্যাম্পু হয় না? হালকা তো কিছু কালার ইউজ করি। কালার তো ইউজ করি, কালার আমার পছন্দ, কালার করতে ভালো লাগে, সো কালারের একটা কন্ডিশনার ইউজ করি আর কি। জাস্ট এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। খুব বেশি যে প্যাক লাগানো বা স্পা করা, এই জিনিসগুলো পার্লার একদম কেন? পার্লারের সময়টা সময়ের জন্য। আচ্ছা, কারণ হয় কি, পার্লারে যাওয়া মানে এত লম্বা একটা সময়, আর আমার লাইফের রুটিনটা না ফুললি প্যাকড, এখান থেকে বের হওয়া আমার খুব ডিফিকাল্ট। আর পার্লারে গেলেই 1 ঘন্টার কথা বলে ওটা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ওইটা তখন আমার আর ভালো লাগে না। আর যে কারণে আমার যেটা হয়, আমার বাসায় একটা বডি ম্যাসাজের একটা মেয়ে আসে, আর একটা হচ্ছে ওয়্যাক্সের একটা মেয়ে আসে। ওয়্যাক্সের মেয়েটা মান্থলি 1 দিন আসে, আর বডি ম্যাসাজের মেয়েটা 2 দিন আসে, যে কিনা যেদিন সে আসে সেদিন সে চুলে তেল দিয়ে একটা প্যাক লাগিয়ে বডি ম্যাসাজ করে দিল, বডি ম্যাসাজ শেষে আমি শ্যাম্পু করে ফেললাম। এই হচ্ছে আমার রূপচর্চার তোমার মূল তথ্য। বাট যেটা ইজি, তো বাসায় আসছে, তুমি যা যা করার বাসায় নিজের ঘরের কাপড়ে থেকে করে ফেলতে পারছো, কোথাও তোমার যেতে হচ্ছে না। 10 মিনিট বসে আছে, রান্না করছি, তুমি 10 মিনিট বসো, আমি রান্নাটা শেষ করে তারপর আমি শুরু করছি, এরকম আর কি। বাহ, ইজি। জীবনটা সহজভাবে দেখলেই সহজ। সময় যদি চাই যে অল্প সময়ের মধ্যে আমি সবকিছু সারবো, তাহলে অল্প সময়ের মধ্যে সারা যায়। আমরা আবার আড্ডায় ফিরছি একটা বিরতির পর। দর্শক, নিচ্ছে আবারও খুব ছোট্ট একটি বিরতি, ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকবেন। অনলাইন শপিং করতে আরাম, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় কি, আমি অনেক ঠকি। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। এবার দীপাপু, অ্যাজ ইউজুয়াল চলে যাব 10টা প্রশ্ন। তোমার কি পছন্দ, কি অপছন্দ? প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী, ময়শ্চারাইজার এবং লোশন। লোশনটা না, সানস্ক্রিনের আগে আমার লোশন, কারণ আমি ড্রাই স্কিন, এবং ড্রাই স্কিনের চাইতেও আমার মনে হয় এটা অভ্যস্ততারও একটা ব্যাপার। মানে লোশন ছাড়া গোসল মানেই হচ্ছে আমাকে লোশনটা, মানে গায়ের পানি শুকানোর আগে আমাকে লোশনটা দিতে হবে, আদারওয়াইজ আমি ফিল করি যে অনেক ড্রাই লাগছে আমার, সেটা সারা বছর স্কিন ড্রাই আছে, সারা বছর। সানগ্লাসের প্রতি ফ্যাসিনেশন কতটুকু? খুব ফ্যাসিনেটেড না, বাট দরকার, রোদে গেলে দরকার হয়, ওই জন্যই। শাড়ি নাকি ওয়েস্টার্ন? দুটোই। এখন নরমালি যেটা হয় যে দাওয়াতে বা প্রোগ্রামগুলোতে শাড়ি, আর পার্সোনালি কমফোর্টের জন্য ওয়েস্টার্ন। আর ঘরের মধ্যে বাসে পাশে কোথাও গেলে তো নিজে যত ক্যাজুয়াল থাকা যায়। ঘড়ি পছন্দ? হ্যাঁ, খুব। আর কোন স্পেসিফিক ব্র্যান্ড আছে? না, যেটা হাতে মানায়। মানে এখন যেমন যেহেতু অ্যাপল ওয়াচটা রেগুলার পরি, আর আছে বাসায় কয়েকটা। তবে আমাদের সবার একটা সমস্যা হচ্ছে, অ্যাপল ওয়াচ হাতে নেওয়ার পর অন্যান্য ঘড়িগুলো ইউজই করা হয়। হ্যাঁ, তাই হয়েছে আর কি। বাসায় দেখা গেছে যে ব্র্যান্ডের ঘড়ি আছে, কিন্তু ওইগুলো আর পরা হচ্ছে না, ওই অ্যাপল ওয়াচটাই সারাক্ষণ যেখানে যাচ্ছি ওটা পরে জাস্ট চলে যাওয়া হয়। কোন ঋতু পছন্দ? দেখি তুমি কতটুকু রোমান্টিক।
আমার তো হেমন্ত। ও হেমন্ত, একদম ডিফারেন্ট না, রাইট? ওকে। কোনো তারকা আছে যার স্টাইল ভালো লাগে তোমার, দেশি বিদেশি যে কোনো হতে পারে? আসলে এরকম ফিক্স কিছু নাই, তবে অনেককেই ভালো লাগে। অনেকের দেখা যায় যে আচ্ছা ওকে আমার ভালো লাগছে, বা ওর হেয়ার স্টাইলটা ভালো লাগছে, এরকম হেয়ার স্টাইল একদিন আমি করব, হ্যাঁ শাড়ির ব্লাউজের ডিজাইনটা ভালো লাগছে, একদিন আমি করব, এরকম। হ্যাঁ। স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা দীপা খন্দকার ডেইলি করে? খাওয়াটা মেনটেন করা রুটিন করে, আর হচ্ছে ওই যে একটা মর্নিং ড্রিঙ্কের কথা বললাম, ভেজিটেবল ড্রিঙ্ক, এটা রেগুলার করি। এটা ইমিউন বুস্ট আপের জন্য আমার কাছে মনে হয়। আর ট্রাই করি ইয়োগাটা করার আর কি। নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য কি করো? কারণ বাইরে অনেক নেগেটিভিটি, চারদিকে বাতাসে বাতাসে নেগেটিভিটি ছড়িয়ে আছে। আমার তো কান বন্ধ। ও, কান বন্ধ করে থাকতে পারো? একদম। কিভাবে পারো, টিপস একটু দাও শুনি। একদম, আমি মানে নেগেটিভ কোনো কিছু শুনলেই আমার যেহেতু ইরিটেশনের ঝামেলা আছে, আমার একটু ইরিটেশন হয়। সো আমার মনে হয়েছে যে কান বন্ধটা সব জাস্ট লক করে রেখে দাও কানটা। ওয়াও, তাই করতে হবে। পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? প্রপার স্মেল, সেটা ব্র্যান্ড কোনো ব্যাপার না, মানে সুন্দর একটা ফ্রেগন্যান্স, এটা আমাকে আমার ভালো লাগছে এরকম। ওকে। ফেভারিট লিপস্টিক মানে কালার শেড হচ্ছে ব্রাউন, পিঙ্ক, মব। প্রিয় ফ্যাশন ডিজাইনার? এরকম কিছু নাই। আসলে ডিজাইনারের কাপড় আমি খুব বেশি পরি না, দেখা যায় যে আমার নিজের পছন্দেই পরছি। বাট আগে ছিল না যে আগে ধরো নিজের গস কাপড় কিনে জামা কাপড় বানাইতাম আমরা, একটা সময় বেশি বানানো হয় না, কেন যাওয়ার সময় হয় না, ধৈর্য কমে গেছে, টেইলারকে বুঝাও রে, তারপরে প্রপারলি বানালো না, ওইটা একটা ইরিটেশন, খুব জ্বালা আর কি। অনলাইন শপিং বেশি করা হয় নাকি জাস্ট গিয়ে কাপড় ধরে ধরে কেনা হয়? যতটুকু কেনা। অনলাইন শপিং করতে আরাম, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় কি, আমি অনেক ঠকি অনলাইন শপিং এ। দেখা যায় যে প্রোডাক্টটা ভালো পাই না, নরমালি ম্যাটেরিয়ালটা এত বাজে হয় বা ফিটিংটা বাজে হয়, ম্যাক্সিমাম সময় আনি আর ফেরত পাঠাই, এরকম। তো সামনে একটু দেখে করতে পারি, ধরে কাপড়টা কতটুকু কি লাগছে ধরে তারপরে কেনা। আগামী 10 বছর পর দীপা খন্দকারকে কোন জায়গায় দেখতে চায়? একটা সময় বলেছিলাম যে 20 বছর আগে বলেছিলাম, সেটা যে 20 বছর পরে কোথায় দেখতে চাই বলেছিলাম 10 কেজি ওজন মনে হয় বাড়বে এরকম, তো সেটা সেরকমই হয়েছে। তো এখন মনে হয় 10 বছর পরে আমি আর ওজন আর বাড়তে চাই না, আমি এরকমই দেখতে চাই, আর সুস্থ দেখতে চাই। সবচেয়ে বড় যে বিষয়, নিজের ভালোবাসার মানুষগুলিকে এবং নিজেকে সুস্থ দেখতে চাই, অ্যাক্টিভ থাকতে চাই, দ্যাটস ইট। আমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, অ্যাক্টিভ থাকতে চাই। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি দীপাপু, অনেক সুন্দর একটা আড্ডা হলো, আড্ডা আরো চলবে আমাদের অফ স্ক্রিনে। তো তোমার যারা দর্শক আছে তোমাকে ভীষণ পছন্দ করে, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। তাদের জন্য বলবো যে আপনারা নিজেকে ভালোবাসবেন আর ভালো থাকবেন। অবশ্যই মাথায় রাখবেন যে কারোর উপর ডিপেন্ড করাটা এটা আসলে কোনো কাজের কথা না। আপনি আপনার জন্য বাঁচবেন এবং আপনার দায়িত্বটা আপনাকেই নিতে হবে, যে কখনো এটা ভাবা যাবে না যে আমার জন্য ও কি করলো, সে কি করলো, ও কি করে দিবে, কেউ যেন কিছু না করে দিতে পারে আমার জন্য, আমি যেন আমার জন্য সবকিছু করতে পারি, নিজের শখ আহ্লাদ সবকিছু যেন আমি ফুলফিল করতে পারি। মানে স্বাবলম্বী হওয়া যেটা বলে, নিজের সাথে। যেমন আমি এর আগে যখন প্রোগ্রামে কোথাও যেতাম তখন যে ওমেন দেরকে নিয়ে এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা, তখন একটাই কথা যে মাস্টার্স করে একটা মেয়ে বসে আছে কিন্তু কিছু করে না, কারণ হাজবেন্ড চায় না কিছু একটা করে। আর ওই চাওয়া চাওয়ার ব্যাপারটাই তো আমার কাছে ফানি লাগে। কেন হাজবেন্ড না চাওয়ার সাথে কি সাথ? সে তার চাইতে হবে কেন, বা সে কে চাওয়ার? আমি কি তার চাওয়া বন্ধ করছি, বা হচ্ছে সে কোথায় জব করবে, সে কি প্যান্ট শার্ট পরবে না পাঞ্জাবি পরবে, আমি তো সেটা ডিসাইড করছি না, তাহলে সে কেন ডিসাইড করবে? এই বিষয়গুলো আসলে আমার কাছে, ওই যে প্রথমে বলছিলাম যে সৌন্দর্যের সংজ্ঞা, ভাবনাগুলো, এটা ছেলেদের ভাবনাটাকেও চেঞ্জ করতে হবে, যে আমার ওয়াইফ মানেই হচ্ছে আমি তাকে কন্ট্রোল করব বা সে আমার কাছ থেকে পারমিশন নিয়ে চলবে, জীবনটা এরকম না আসলে। এটা সে একটা ইন্ডিভিজুয়াল, সে তার মতো করে চলবে, আমি আমার মতো করে চলবো, আমরা দুজন একসাথে হাঁটবো, একসাথে থাকবো, কিন্তু তার মানে এই না যে সে আমাকে কন্ট্রোল করবে আমি তাকে কন্ট্রোল করব, এটা কিন্তু লাইফ না। তবে এটা এখন যেটা মনে হয় যে আসলে হাজবেন্ড ওয়াইফ বা দুটো পার্টনারের কমন ইন্টারেস্ট থাকার দরকার নাই, কমন ভ্যালুস থাকলেই হয়। এক্স্যাক্টলি, রেসপেক্টটা থাকতে হবে, দুজন দুজনের কাজকে রেসপেক্ট করতে হবে এবং স্পেসটা থাকতে হবে। আসলে আমরা আমাদের গল্প শেষ হবে না যদি এটা নিয়ে আমরা কথা বলা শুরু করি। থ্যাংক ইউ দীপাপু, হোপফুলি তোমাকে আমরা আবার পাবো সৌন্দর্যের কথা। থ্যাংক ইউ সো মাচ, সৌন্দর্য কথাকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনকে অনেক অনেক শুভকামনা।
দর্শক, আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি, তবে তার আগে জেনে নেব কিছু ঘরোয়া টিপস। প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে নিজেই তৈরি করে নেওয়া সম্ভব শ্যাম্পু। এই ধরনের শ্যাম্পু সবচেয়ে বড় উপকার হলো এটি চুল পরিষ্কার করার পাশাপাশি নির্দিষ্ট কিছু সমস্যাও কমায়। যে কোনো ডালের বেসন 1 কাপ পানিতে গুলে ফোটাতে হবে, এভাবে সারা রাত রাখুন। গোসলের সময় এটি শ্যাম্পু হিসেবে চুলে ব্যবহার করা যায়। শুষ্ক চুলের ত্বকের জন্য এই শ্যাম্পু বেশ উপকারী। আমাদেরকে লিখতে ইমেল করতে পারেন দর্শক s_কথা@banglavision.tv এবং SMS করতে পারেন এসকে লিখে আপনার নাম দিয়ে কোশ্চেন দিয়ে পাঠিয়ে দিন 21616 এই নম্বরে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ভেতরে ও বাইরে। আমি তানজিকা আমিন আগামী সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।